বাইক কারো কাছে ছোটবেলার স্বপ্নের নাম, কারো কাছে পরিবহনের অন্যতম মাধ্যম, আবার অনেকে বাইক রাইড করে নিজের ফ্রিডম খুঁজে পায়। তবে আজ এমন একজনের গল্প শুনব যার কাছে বাইক রুজি রুটির অপর নাম। আমি মুস্তাফিজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের প্রথম বাইক এবং বাইকারদের নিয়ে টক শো এমভি স্টুডিওর সেকেন্ড সিজনের 10th এপিসোডে। যেমনটি বলছিলাম, আজকে আমাদের মাঝে এমন একজন অতিথি উপস্থিত আছেন যার কাছে বাইক শুধু প্যাশন না, এর চাইতেও বেশি কিছু। বাইক ওনার কাছে রুজিরুটির অপর নাম। আজকে এমনই একজন পার্সনের কাছ থেকে তার কাছে শুনবো, জানবো, তার প্রফেশন সম্বন্ধে জানবো, বাইক তার প্রফেশনে কতটা ইম্প্যাক্ট রাখে, কতটা গুরুত্বপূর্ণ, এবং এই বাইক নিয়ে তাকে সারাদিন কতটা রাস্তা অতিক্রম করতে হয়, এই সব কিছুই আজকে আমরা রাজন ভাইয়ের কাছ থেকে শুনবো। প্রথমে রাজন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার শত ব্যস্ততম সময়ের মাঝখান থেকে আমাদেরকে সময় দিচ্ছেন, আপনাকে স্বাগতম। অবশ্য আমিও আপনাদের এই অনুষ্ঠানে আসতে পারে আমিও খুব হ্যাপি যে আমার লাইফ নিয়ে এটা একটা জিনিস হবে আর কি, এটা নিয়ে আমিও হ্যাপি। আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য। আচ্ছা রাজন ভাই, আসলে সব কিছুর ঊর্ধ্বে যেটা, সেটা হচ্ছে পরিশ্রম, এবং এই পরিশ্রমের যে করার যে সক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছে এবং আপনি করে যাচ্ছেন, এটা খুব আনন্দের বিষয়। এবং আমার বিশ্বাস আজকের এই প্রোগ্রামটা অনেক দর্শককে, অনেক ভিউয়ার্সকে অনুপ্রাণিত করবে পরিশ্রমী হওয়ার ক্ষেত্রে। আপনার গল্প সম্পর্কে বা আপনার গল্প শোনার আগে আমি আপনার সম্পর্কে একটু জানতে চাই। সম্পর্কে বলতে যে আপনি যদি একটু বলতেন যে আপনার বাসা কোথায়, আপনি কতখানি পড়াশোনা করেছেন, এই সমস্ত বিষয় নিয়ে আমাদেরকে যদি একটু বলতেন, আপনার ফ্যামিলি নিয়ে একটু যদি বলতেন। আমার বাসা হলো বহরমপুর শেষমাথা, অচিনতলা ধরে আর কি। আচ্ছা। আর আমার পড়াশোনা বলতে গেলে আমি একটা খুবই গরিব পরিবারের ছেলে। আমার বাবা মা আমাকে খুব কষ্ট করে পড়াশোনা শিখিয়েছে। আমি মোটামুটি রাজশাহী কলেজ থেকে ডিগ্রি করেছি। ডিগ্রি মাস্টার্স 1 বছর করার পর আমি সেকেন্ড টাইমে আর 1 বছর ফর্ম পূরণ করে করেছি, কিন্তু আমি পরীক্ষা দিতে না, মানে ব্যস্ততার কারণে আর মানে পরীক্ষাটা দেওয়া হয়নি। আমার ওখানেই স্তব্ধ হয়ে গেছে পড়াশোনাটা ওখান পর্যন্ত। মানে আপনার পরিশ্রম, আপনার কাজের প্রেসারে আপনি এটা কন্টিনিউ করতে পারেনি আর কি। আচ্ছা, আপনার ফ্যামিলি সম্পর্কে একটু যদি বলতেন, কে কে আছেন? আমার ফ্যামিলিতে আমার বাবা মা, আমি, আমার বড় বোন। আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে অনেক আগেই। আমার বড় বোনের 3টা বাচ্চা। আচ্ছা। আমার একটা বাচ্চা, আমার বিয়ে হওয়া মোটামুটি 4.5 বছর হলো। আচ্ছা আচ্ছা। আমার বাবুর বয়স 3 বছর 2 মাস, মোটামুটি 3 বছর পার হলো আর কি। হ্যাঁ। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আপনি অলরেডি পাঠাও নিয়ে আছেন আপনার বুকে। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারছি যে আপনি আপাতত পাঠাওয়ের সঙ্গে কাজ করছেন। তো আপনি পার্সেল যেই ডেলিভারি সঙ্গে জড়িত, যেটাকে আমরা বলছি, আমি জানি যে পাঠাওয়ের আগেও আপনি এই জবের সঙ্গে যুক্ত ছিলেন। তো সব মিলিয়ে আপনি কতদিন যাবত এই প্রফেশনের সঙ্গে যুক্ত, একটু যদি বলতেন। সব মিলিয়ে মোটামুটি 6.5 বছর। 6.5 বছর কুরিয়ার সেক্টরে 6.5 বছরে। এর আগে আমার আরেকটা প্রফেশন ছিল, সেটা হলো মনে করেন এই আন্টি মার্কেটে যে গার্মেন্টসের দোকানগুলো। আচ্ছা। এই দোকানে আমি আগে কাজ করতাম। ওখানে মোটামুটি 5.5 বছরের মতন ছিলাম। ওখানেও 5.5 বছর গার্মেন্টসে। আচ্ছা। প্রথম থেকে মানে আমি পড়াশোনার পাশাপাশি কোনো না কোনো কাজ করতাম আর কি। আচ্ছা। নিজের চলার ক্ষেত্রে বা পরিবারকে কিছু হেল্প করার ক্ষেত্রে আমি নিজে পড়াশোনার পাশাপাশি কাজগুলো করতাম। আচ্ছা। প্রথমে যখন ওই গার্মেন্টসে করার পরে দেখলাম যে এটা তো আসলে কোনো ভবিষ্যৎ নেই। গার্মেন্টসে আসলে খুব স্বল্প পরিমাণ বেতন দেয়, এই বেতনে কিছু আসলে চলে না আর কি। তারপর আমি চিন্তা করলাম যে পড়াশোনার পাশাপাশি অনেক জবের চেষ্টা করছে, পাইনি আসলে, কপালে নাই যেটা আর কি। আমার কপাল ছিল এখানে দিয়ে এর আগে পাঠাওয়ার আগে যে একটা কোম্পানি ছিল সিল্ক সিটি কুরিয়ার, ওই কোম্পানিতে একজনের মাধ্যমে ওই কোম্পানিতে ঢুকেছিলাম। আচ্ছা। ওইখানে হচ্ছে কি আপনি বাইক ব্যবহার করতে হতো নাকি তখন আপনি সাইকেল বা অন্য কিছু? না, ওখানেও বাইক ব্যবহার করতাম, কিন্তু তখন আমার বাইক ছিল না। তখন ওই কোম্পানিরই বাইক নিয়ে আমি ব্যবহার করে আমি আর কি ডেলিভারি কাজ করতাম তখন আর কি। আচ্ছা, এখন আপনি একটু যদি পাঠাওয়ের দিকে আসি আমরা, যে পাঠাওয়ে আপনি কতদিন যাবত আছেন? পাঠাওয়ে মোটামুটি আমার 3.5 বছর হতে যাচ্ছে। 3.5 বছর পাঠাওয়ে যখন থেকে আছেন, আর বাইক তখন থেকেই আমার যতখানি ধারণা আপনি তখন থেকেই বাইকটা আপনাকে নিতে হয়েছে, না হলে পাঠাওয়ে আপনি জবটা পেতেন না। জি জি। সেক্ষেত্রে আপনার বাইকটা কিভাবে আপনি ম্যানেজ করলেন বা কিনলেন কিভাবে, এটা যদি বলেন। আমি মোটামুটি যখন ওই কোম্পানিতে জব করতাম, মানে পাঠাওয়ার আগে যে কোম্পানিতে চাক করতাম, তখন তার মানে ছেড়ার 2-3 মাস আগে আমি বিয়ে করি আর কি। আচ্ছা।
বিয়ে করার পরে যখন বিয়ে করে তখন মাথায় পুরো চাপ আসে যে ওইটা তো কোম্পানিতে খুব কম বেতন পেতাম, আচ্ছা যে আমাকে আরো বেশি ভালো কিছু করা লাগবে যেন আমি পরিবারটাকে চালাতে পারি বা আমার সংসারটাকে চালাতে পারি। সেক্ষেত্রে তখন আমার একটা ফ্রেন্ড ছিল, জি তো এই কোম্পানি পাঠাবে জব করতো, তো ওকে আমি এর আগেও অনেকে এবার ওকে বলেছি যে ঘটনা হলো আমাকে একটু তোমাদের কোম্পানিতে ঢুকিয়ে দিও, আমি এখানে তো বেতন কম পাই। কিন্তু বেতনের অ্যামাউন্টটা কোনোদিন ওর সাথে শেয়ার করা হয়েছিল না। আচ্ছা ও মনে করতো ইয়ার্কির মাধ্যমে নিত যে ও ওখানে ভালো বেতনই পায়, আমাকে ইয়ার্কি করে বলে। আচ্ছা যেদিনকে আমাকে শুনলো যে আসলে আমার বেতনটা এই পরিমাণ, তখন ও মাথা খারাপ করছে, তুই এতদিন আমাকে বলিস না যে তোর এই বেতন, তাহলে তো আমি কত মানুষকে। আর ওই ছেলেটাই আমাদের পাঠার কোম্পানির ম্যাক্সিমাম 40টা ছেলের ভিতরে প্রথমে যে 20টার ভিতরে 19টায় 18টা ওর হাতে তৈরি করে দিয়ে ওই লাগিয়ে দিয়েছে। দিয়ে যখন বললাম তখন ও আমাকে বললো যে আসলে তাহলে এখানে করতে হলে তো নিজস্ব বাইক লাগবে। তো তখন আমি বিয়ে করেছি, এখন টাকা পয়সারও তো বিষয় আছে, একটা বাইক কিনতে গেলে তো মনে করেন প্রথমে চিন্তা ভাবনা ছিল যে একটা ছোটোখাটো সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে 40-50 হাজারের ভিতরে নিয়ে কোম্পানিতে ঢুকবো। তো অনেক চেষ্টা অনেক খোঁজাখুঁজির পরে এরকম বাইকে কপালে মিলছিল না, পাচ্ছিলাম না। লাস্ট ফিনিশিং বললাম আজ বাবাকে যে বাবা যে আমার তো বাইক তো এরকম পছন্দ হচ্ছে না, পাচ্ছিও না, তো আমাকে তো বাইক না হলে তো আমার কর্মটাও হবে না, চাকরিটাও আমার হবে না, আমাকে বাইকটা কিনে দেওয়া লাগবে, যে করে হোক ধার করে হোক যে করে হোক কিনে দেওয়া লাগবে, দরকার হলে তুমি আমাকে লোন কিনে দাও, আমি লোনটা দরকার আমি চালাবো। আচ্ছা তখন আমার বাবা আমাকে বাসা থেকে কিছু টাকা দেয় অ্যান্ড লোন করি, দেন আমি বাইকটা নিই। আচ্ছা আপনি ঢোকার জন্য। আচ্ছা আপনি কি বাইক ব্যবহার করছেন? আমি এখন অ্যাপাচি আরটিআর বাইক ব্যবহার করছেন। আচ্ছা এই যে বাইক ব্যবহার করছেন, বাইক নিয়ে আপনার কর্ম, আপনার এই কর্মটার জন্য চাকরি পেতে হলে আপনার বাইকটা লাগলো, তার মানে বাইকটা কতটা ইম্পর্টেন্ট আমরা বুঝতে পারছি। তারপরে আমরা আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে বাইকটা আপনার জন্য কতটা ইম্পর্টেন্ট। আপনার বাইক নষ্ট হয়ে যেতে পারে, আপনি হচ্ছে মানে বিভিন্ন ধরনের প্রবলেম হতেই পারে বাইকের, সেই ক্ষেত্রে আপনার কর্মে কতখানি এটা ইম্প্যাক্ট ফেলবে? আসলে বাইক আমাদের যে কর্মটা আমরা করি আসলে কুরিয়ার সেক্টর, আমাদেরটা হলো ডেলিভারি এজেন্টের কাজ, মানে আমাদের হলো পার্সেল ডেলিভারি করতে হয়। আর পার্সেল ডেলিভারি করার ক্ষেত্রে বাইক লাগবে, মাস্ট বি। কিসের জন্য? আমার পার্সেল যদি প্রত্যেকদিন 30টায় সাপোজ পার্সেল দেয়, 30টা পার্সেলে একটা এরিয়া থাকে, সেই এরিয়া দেখা যাচ্ছে 30 কিলো এরিয়া। আচ্ছা 30 কিলো এরিয়া তো হেঁটে কিংবা সাইকেলে করে ডেলিভারি করা সম্ভব না। সেক্ষেত্রে বাইক যদি না থাকে আমার সেদিনকে কাজ করা মানে সম্ভবই না, আমাকে স্তব্ধ হয়ে যেতে হবে। বাইক নাই মানে আমি স্তব্ধ, আচ্ছা আমার জীবন ওখানেই থেমে যাবে। আচ্ছা মানে বাইকটা আপনার জন্য এতটাই মানে সর্ববড় কথা হলো যে বাইক না থাকলে আমার রোজি সবকিছুই বন্ধ। বুঝতে পারছি। আচ্ছা আমরা দোয়া করি আল্লাহ আপনাকেও সুস্থ রাখুক এবং আপনার বাইককেও ঠিকঠাক রাখুক। আচ্ছা আমরা আরেকটু জানতে চাইবো যে সেটা হচ্ছে, আপনি তো অনেকদিন ধরে আমি দেখছি আপনি বললেন রাইড করছেন, তো প্রথম দিক থেকে যদি শুরু করেন আপনাকে দিনে কত কিলোমিটার রাইড করতে হতো, যদি একটু প্রথমের বিষয়গুলো বলেন। আমি আগের কোম্পানিতে যেটাতে ছিলাম ওটাতে আমার কোম্পানিতে আমি একজনই ছিলাম, মানে কর্মস্থলে মানে কর্মজীবী। তো ওখানে আসতো প্রথমে হলো, ওখানে বেশি প্রোডাক্ট আসতো না, ওখানে প্রথমে রকমারি একটা পেজ আছে যেগুলো বইয়ের পেজ, ওগুলো নিয়ে ওগুলো পার্সেল আসতো আমাদের কোম্পানিতে। আচ্ছা তো ওই পার্সেল মনে করেন আমাদের শহরে মানে চাপাই অ্যান্ড থানাগুলো যেগুলো আছে বাঘা ভবানীগঞ্জ এগুলো মিলে প্রত্যেকদিন 50টা 80টা করে পার্সেল আসতো। আচ্ছা এর ভিতরে দেখা যাচ্ছে 10টা চাপাই বার হচ্ছে, 10টা এরকম থানার বার হচ্ছে, আর 40টা শহরে বার হচ্ছে। আচ্ছা তো এখন প্রত্যেকদিন তো থানাতে যাওয়া সম্ভব হয় না, তখন করা হচ্ছিল যে 2 দিন চাপাই যেতাম, 2 দিন আচ্ছা বাঘারা এই থানার দিকে যেতাম, আর বাদ বাকিগুলো যেগুলো থাকলাম শহরে প্রত্যেকদিন ডেলিভারি করতাম। আর যখন আমরা চাপাই যেতাম এখান থেকে শুরু করে আমাদের অফিস ছিল নওদাপাড়া থেকে আসলে যখন একসাথে যাইতাম তো তখন অনেকগুলো প্রোডাক্ট একসাথে হয়ে যেত, দেখা যাচ্ছে 80টা 100 টাকার প্রোডাক্ট নিয়ে যেতে হতো। আর বই তো অনেক ভারী হয়, আবার একজনা একটা বই অর্ডার করছে, আবার একজন একসাথে 20টা বই একসাথে অর্ডার করছে, 20টাও একটা পার্সেল, একটা বই একটা পার্সেল, তো অনেক। আর ওই যখন আমি ওই কোম্পানিতে ছিলাম যে টিভিএস আছে স্কুটি টাইপের যে হুন্ডাটা আছে এক্সেল 100 জি, ওই বাইকটা আমার ছিল। তো ওই বাইকের সামনে বড় একটা ব্যাগে নিতাম, বই ঢুকাতাম, সাইডে একটা ব্যাগ নিতাম, এপারে একটা সাইডে একটা ব্যাগ নিতাম, দেন পিছনে একটা ব্যাগ নিতাম, মোট 5টা ব্যাগ নিয়ে সকালবেলাতে চাপাই যেহেতু যেতে হবে, গোটা চাপাই আমাকে কাভার করা লাগবে, সেক্ষেত্রে আমাকে সকাল 7টার সময় বের হতে হতো, সকাল ভোর 7টার সময়তে পার্সেল নিয়ে অফিস থেকে পার্সেল নিয়ে আমি বাসায় নিয়ে চলে আসতাম। বাসায় রেখে দিতাম, সকালবেলা ঘুম থেকে উঠে আমি পার্সেল রেডি হয়ে পার্সেলগুলো নিয়ে বের হয়ে যেতাম।
দেন স্টার্ট হতো আমার রাজাবাড়ি থেকে। আচ্ছা, রাজাবাড়ি থেকে শুরু করে রাজাবাড়ির কাজ শেষ করলাম, রাজাবাড়ির পরে যেতাম গোদাগাড়িতে, গোদাগাড়িতে যে কোনো পার্সেল থাকতো গোদাগাড়িতে দিতাম। দেন চাপাই সদরে ঢুকতাম। চাপাই সদরে যেরকম শান্তির মোড় আছে, বিশ্ব রোড আছে, আরও অনেক জায়গা আছে, এসব জায়গায় পার্সেলগুলো দিতাম। এসব জায়গার পার্সেলগুলো দেওয়ার পর ওখান থেকে যেতাম শিবগঞ্জে। আচ্ছা, শিবগঞ্জে যেতেন? হ্যাঁ, শিবগঞ্জ বাজারে। শিবগঞ্জ বাজারে যেতাম, ওখান থেকে মোটামুটি 20 কিলো। ওখানে যে শিবগঞ্জ বাজার দেওয়ার পর শিবগঞ্জ থেকে আবার যেতাম কানসাট, ওখান থেকে আরও 10 কিলো। আচ্ছা, কানসাটের পার্সেল দিতাম। কানসাট থেকে যেতাম রহনপুরে। আচ্ছা, রহনপুরে পার্সেল দিতাম। রহনপুর থেকে যেতাম নাচলে। আচ্ছা, রহনপুর থেকে নাচলে যেতাম। রহনপুর থেকে নাচলে আরও মনে করেন মোটামুটি 20 কিলো। ওখানে নাচলের কাজ করতাম, করার করে নাচল থেকে যেতাম আমনুরাতে। আচ্ছা, আমনুরা থেকে ভেতর দিয়ে আবার মুন্ডমালা যাওয়া যায়, ওখান থেকে আবার যেতাম মুন্ডমালা থেকে যেতাম তানোরে। তানোর থেকে দেন বায়া নহাটা হয়ে আমচত্বর হয়ে নদাপাড়া অফিসে ঢুকতাম। দিয়ে সর্বমোট আমি হিসাব করে রাখছিলাম, তো মোটামুটি 220 থেকে 230 কিলো রানিং করা লাগতো তখন। হ্যাঁ, একদিনে। তো মনে করেন মোটামুটি 220-30 কিলো রানিং করে আসতাম। তারপরেও আমার কোম্পানির যে মানে বস ছিল ওই কোম্পানির, তো উনি আমার ব্যতীত দেখা যায় আরেকজনকে নিয়েছিল, আমি যখন কিছুদিন ছিলাম না, তা আমার ব্যতীত আরেকজনকে পাঠাতো। তো মনে করেন ওকে পাঠালে আমি এত কিলো রানিং করে কিন্তু সকাল 7টার সময় আমি যেও, কিন্তু এমনও দিন আছে আমি 4টার সময়তে আবার রাজশাহীতে ব্যাক করেছি। আচ্ছা, রাজশাহীতে ব্যাক করে চলেছি, কিন্তু ওদেরকে যখন পাঠানো হয় 10টা রাত বেজে যায়, তা ওরা কাজ শেষ করে আসতে পারে না। তো আমার ওই বসটা আমাকে বলে যে আসলে তোর কি গায়ে জিনভূত আছে, তুই কিভাবে পারিস, তুই কিভাবে আসিস, মানে ও কোনোদিনই বিশ্বাস করতে পারে না আমি কিভাবে কাজ করে আসি। আচ্ছা, ওদের সাকসেস রেট দেন আমার সাকসেস রেট আকাশ পাতাল তফাৎ। আচ্ছা, আচ্ছা, আমার সাকসেস রেটের সাথে সাকসেস রেট কোনো সময় মিলাতে পারে না। তো একটা কথাই বারবার বলে যে ঘটনা হলো তোর গায়ে কি জিনভূত আছে, তুই কীভাবে সম্ভব, এটা কীভাবে করিস। আমার যে আসলে বস আমি নিজেও জানি না আমি কিভাবে কাজ করি। আর আমি যখন ভাই একটা কথা কি, আমি যখন কাজ করি আমি সব কিছু যখন কাজ স্টার্ট করি আমার কাছে মনে হয় যে কাজটা আমি যতক্ষণ না শেষ করব, আমি ততক্ষণ আমার যদি পানি পিপাসা লাগে আমি পানিটাও খাই না। পানি খাইটা যদি 2 মিনিট লেট হয়ে যাবে, তো আমার 2 মিনিট আমার রাজশাহীতে আসতে ঢুকতে লেট হবে। আর যখন যেহেতু আমরা বাইরে যেতাম তখন মাথায় একটা প্রেশার ক্রিয়েট করতে হতো, আমাকে এত কিলো রানিং করতে হবে, পার্সেল ডেলিভারি করে দেন আমাকে আবার সুস্থভাবে ফিরে আসতে হবে। সবসময় মাথায় থাকতে যে কত তাড়াতাড়ি আমি রাজশাহীতে পৌঁছাতে পারবো, যত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো নিজে শান্তি পাবো নিজের মনের কাছে। এই কারণে মনে করেন আমি একটু ফাস্টলি কাজ করতাম সব কোম্পানিতে। এই কোম্পানিতেও আমার এই কোম্পানিতে আসার পরেও এরকমই ফাস্ট। তো ওই কোম্পানিতে মোটামুটি ওই যে প্রত্যেক দিন যেতাম এদিকে, আর যেদিকে বাঘাতে এদিকে যেতাম, এদিকে মোটামুটি 200 কিলো হতো। এরপর মানে এই ভবানীগঞ্জ দিয়ে ঢুকতাম এপার দিয়ে, মানে আমচত্বর বায়া দিয়ে, ওপারে ভবানীগঞ্জ তাহেরপুর দিয়ে পুঠিয়া দিয়ে আরানি যেতাম, পুঠিয়া দিয়ে আরানি থেকে বাঘা থেকে যেতাম হলো চারঘাট, বা চারঘাট থেকে আসতাম হলো সাদ্দা থেকে আসতাম বানেশ্বর হয়ে কাটাখালী হয়ে দেন আবার। আপনি তো মানে তাহলে প্রথম থেকে বোঝা যাচ্ছে যে আপনি 200-220 কিলো এটা আপনার জন্য এরকম কিছু ছিল না আমার কাছে। মানে এমন হয়ে গেছিল যেসব রোডে যে আমার পরিচিত হয়ে নিজের এলাকার মতন হয়ে গেছিল, রেগুলার, মানে প্রত্যেকটা জায়গা চিনা পরিচিত হয়ে গেছে, যে অভ্যস্ত হয়ে গেছে। মোটামুটি ওই কোম্পানিতে থাকতে মোটামুটি বলছিলাম তো 3-4 বছরের মতন গেছে। আবার এটাতে এই বাঘাতে যখন এদিকে যেতাম এদিকে মোটামুটি 2 বছরের মতন গেছে এদিকে বাঘারের দিকে। রাজন ভাই, যেমনটা আপনার কাছে শুনছিলাম যে আপনার প্রথম দিকে দেখা যাচ্ছে অন অ্যান এভারেজ অনেক রাইড করতে হতো, দিনে 220 কিলোমিটারও আপনাকে যেতে হচ্ছে, অনেক বড় এরিয়াতে যেতে হচ্ছে। এখন তো সিনিয়র লেভেল একটু আসছেন আমার কাছে মনে হয়, এখন আপনার কাজের প্রেশারটা কেমন, বা এখনও অ্যাটলিস্ট কত কিলোমিটার আপনাকে রাইড করতে হয় দিনে? এখন মোটামুটি এই পাঠাওয়ে লাগার আমি শহরে মানে যখন কম রাইডটা করা লাগছে, মোটামুটি 1 বছর হলো আমি কম রাইড করতে আছি। মোটামুটি 2.5 বছর আমি মনে করেন এই পাঠার কোম্পানিতে ঢোকার পরে ওই যে বললাম বাইরে বাঘার দিকে যাওয়া লাগতো। এখন শহরে আমাকে দেখা যাচ্ছে ওই বাইরের ওটা আমাদের ইয়াটা এখন আগে যখন ছোট কোম্পানি ছিল তখন যে সবগুলো আমাদের রাজশাহী হাব থেকেই করতো আর কি। এখন হাবটা বড় হওয়ার কারণে বানেশ্বর হাবে একটা আলাদা হাব করে দেওয়া হয়েছে, মোহনপুরে একটা হাব করে দেওয়া হয়েছে। দিয়ে এখন মনে করেন শহর বলতে গেলে আমাদের কাছে কাটাখালী, এদিকে কাশিয়াডাঙ্গা আর এদিকে বায়া পর্যন্ত আমাদের শহরের আন্ডারে আছে, রাজশাহী হাবের আন্ডারে আছে। এই সেক্ষেত্রে ওইদিকে বার হওয়ার পর যখন বের করে দিল তখন আমাকে শহরের পারমিশন দেয় যে শহরে আপনার একটা রোডে ঢুকে যান। শহরে ঢুকে 6 দিন আমাদের অফিসে তখন আমি যখন ঢুকি মোটামুটি 7 জন ছিল, আমাকে দিয়ে 8 জন হলো আর কি। তখন 7 জনের 7 দিন ছুটি ছিল। 7 জনের ছুটি যখন শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এখানে 6 দিন ছুটি। 6 দিন 6টা জনের এরিয়া আছে, যেমন একটা হলো মনে করেন কাদিরগঞ্জ।
মানে রাজশাহীকে 6টা ভাগে ভাগ করা। হ্যাঁ, তখন ছিল, এখন তো আরো অনেক ভাগ হয়েছে। তখন 6টা ভাগ ছিল। একটা হলো মনে করেন ছিল কাদিরগঞ্জ, একটা ছিল উপশহর, একটা ছিল কোর্ট স্টেশন 3টা, একটা ছিল পদ্মাবাসিক 4টা, একটা ছিল সাদুর মোড়, মুনাফের মোড়ে একটা 5টা, আর একটা ছিল হলো সাগরপাড়া। আচ্ছা, সাগরপাড়া আলুপট্টি এরিয়া দিয়ে 6টা এরিয়া ছিল। তো 6টা এরিয়া 6 দিন আমি 6 জনের রুটে কাজ করতাম। 6 জনের রুটে, একজনের রুটে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম 20 কিলো 30 কিলো করে এখনও রানিং করা লাগে আমাকে প্রত্যেক দিন। মোটামুটি আগে যেভাবে রাইড করতাম, তো রাইড করে করে মানে অভ্যস্ত হয়ে গেছে, মানে পানির মতন হয়ে গেছে আমার কাছে। এত পরিমাণ রাইড করছে, মানে বাইরে যাওয়া আসা করছে, আমার কাছে কিছুই মনে হয় না এখন। এটা সিম্পল মনে হয়। মানে 20-30 কিলো আপনার কাছে এখন খুব বেশি মনে হয় না? কিছুই মনে হয় না আসলে। আচ্ছা রাজন ভাই, আরেকটা বিষয় আমরা একটু জানতে চাইবো, সেটা হচ্ছে এই জবটা হচ্ছে পার্সেল যেহেতু আপনাকে পৌঁছাই দিতে হচ্ছে, এই পৌঁছানোর ক্ষেত্রে লোকেশন যেমন একটা চ্যালেঞ্জ, আবার যাকে আপনি পৌঁছাচ্ছেন এটাও একটা চ্যালেঞ্জ, তাকে ম্যানেজ করা। অনেকে হয়তো বা খুব সহজেই নিয়ে নিচ্ছে, অনেকে হয়তো বা কিছু ঝামেলা থাকতেও পারে। তো আপনি আপনার জব করার ক্ষেত্রে এই বিহেভিয়ারগুলো, মানুষের সঙ্গে মিশতে যাওয়া, এতজন মানুষের সঙ্গে দেখা হয়েছে, কথা শুনেছেন, তো সব কিছু মিলে আপনার অভিজ্ঞতাটা কেমন আসলে? আসলে মনে করেন যে হাতের 5টা আঙ্গুল যেরকম সমান না, সেরকম সবাই সমান হয় না। আমাদের এই ডেলিভারি করতে যে আসলে আমরা একটা জিনিস মনে করি, কিছু কিছু মানুষ আমাদেরকে খুবই নিচু লেভেলের মানুষ মনে করে যে আমরা ডেলিভারি এজেন্টে চাকরি করি, মানে আমরা মানুষ না। আচ্ছা, এমন কিছু কিছু মানুষ এমন ব্যবহার করে, আসলে খুব কষ্ট লাগে। তখন আসলে হাত পা আসলে চাকরির জন্য বাধা, তো আসলে কিছু তখন বলতে পারি না। চাকরি করার ক্ষেত্রে উনি যেটা বলে সেটাকে শুনে আমাকে, আমার দোষ না থাকার কারণে আমাকে শুনে থেকে যেতে হয়। এর অনেক কাস্টমার আছে যে খারাপ রাপলি ব্যবহার করে, গালিগালাজও করে। আচ্ছা, গালিগালাজও করে, এমনও আছে। আমি এমনও সমস্যায় পড়েছে অনেক জায়গায় যে হ্যারাসমেন্ট হয়েছি, মানুষ আটকেও রাখছে আমারে। আচ্ছা, মানুষ আমাকে আটকেও রাখছে। দেখা যায় যে আপনি জিনিস একটা অর্ডার করছেন, এখন আপনি অর্ডার করছেন ঢাকাতে একটা কোম্পানির কাছে, সে পাঠাইছে, সে জিনিসটা খারাপ পাঠাইছে, দেন দিয়ে আসছে, নেক্সট টাইমে জিনিসটা খারাপ পাঠাইছে, তো উনি আবার আরেকটা অর্ডার করছে সেম জিনিসটা অন্য কোম্পানি থেকে অন্য নাম্বার দিয়ে। যখন ওটা দিতে গেছে তখন বলতেছে আপনি আগে জিনিসটা খারাপ দিয়ে গেছেন, এটা দিয়ে যান, ওটা টাকা দিয়ে যান, নাহলে আপনাকে যেতে দেবো না, গাড়িকে রেখে দেবো। আচ্ছা, এখন এটা ওনার ভুল ধারণা, এটা তো উনি বুঝছেন না। তো আমি তো থার্ড পার্টি, আমি ওনাকে পৌঁছে দিই, জিনিসটা তো আমার না, বা আমি ওনাকে খারাপ দিইনি বা ভাঙ্গা দিইনি। ওনার এখন কোম্পানি থেকে যে কোম্পানি থেকে ও খারাপ দিয়েছে, সেক্ষেত্রে আমার তো কিছু করার নাই। এরকম অনেক সময় অনেকবার আমি এরকম সম্মুখীন হয়েছি। তখন অনেক সময় এই যে আসলে ইনস্ট্যান্ট তখন কিছু বুদ্ধি বের করে ওই জায়গা থেকে বের হয়ে আসছে, কিন্তু ওই জায়গাতে কিন্তু বসদেরকে বলে, কিন্তু ওরা বসে আছে রাজশাহীতে, আমি বসে আছি বেলপুকুরে, তো ওই পজিশনে বসদেরকে বললে ওখান থেকে যে কি আমাকে বাঁচাতে পারবে? কোনোদিন পারবে না। এটা তো ধরেন একটা বিষয় গেল, কিন্তু সবাই তো আর এরকম না। অনেক কাস্টমার, এমনও কাস্টমার আছে দেখেছে, এই কিছুদিন আগে যে পরিমাণ গরম পড়ছিল, তো কিছু কিছু কাস্টমার আছে ও নিজে হাতে ফলমূল, পানি, বিস্কুট নিয়ে আসবে হাতে করে, আপনি এই জিনিসটা খান। আচ্ছা, ও আমার কষ্টটা বুঝেছে বলেই গরম, ওরা বাসাতে বসে থেকে অনুভব করছে যে গরমটা, আমরা রোডের ভিতরে কাজ করে বেড়েছে রোদে, ওরা বুঝতে পারছে যে আমাদের অনুভবটা কতখানি, আমাদের কষ্ট কতখানি। সেক্ষেত্রে ওনারা ফ্রিজ থেকে পানি নিয়ে আসে, জুস নিয়ে আসে, আপেল কমলা নিয়ে এসে আমাদেরকে নিয়ে বাসায় বলে, ভাই বাসায় ফ্রিয়াতে বসেন, হাওয়াতে বসেন, বা ফ্যানের তলে বসেন, এসিতে বসেন, একটু রেস্ট করেন। অনেক মানুষ অনেক রকম আছে, কিছু মানুষের যে বললাম তো, কিছু মানুষের খারাপ নজরে দেখে, কিছু মানুষ ভালো নজরেও দেখে। মানে আসলে ভালো খারাপ মিলেই তো আসলে দুনিয়া, সব জায়গায় সবকিছুই আছে। তো রাজন ভাইয়ের সঙ্গে আমাদের গল্প চলছে, গল্প আরও চলবে, তবে এখন সময় হচ্ছে ছোট্ট একটা ব্রেকের পর আবার আমরা ফিরবো। FZS 5V2, number 1 selling 150cc bike in Bangladesh. সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার রাজন ভাইয়ের গল্প শুনবো। রাজন ভাই, আপনার তো চ্যালেঞ্জটা একরকম শুনলাম আমরা, যে মানুষের সঙ্গে মেশার ক্ষেত্রে কেমন ধরনের ব্যবহার বা কী ধরনের সমস্যা আপনি সম্মুখীন হয়েছেন। এই সব কিছুর পরেও অনেকেই আছেন যারা এই জব করতে চাচ্ছেন অথবা করছেন। তো যারা করতে চাচ্ছেন, প্ল্যান করছে যে না আমিও রাজন ভাইয়ের মতন এই রাইডিং জবে ঢুকতে চাই, তো সেক্ষেত্রে আপনি তাদেরকে কি বলবেন? আমার বুদ্ধিমতে আমার মনে হয়, যদি মানে তার দেওয়ালে পিঠ থেকে যায়, কথা কোনো পিছনের কোনো স্কোপ নাই, আচ্ছা, এই কোম্পানিতে ঢুকে হয়তো বা তাকে তার জীবিকা নির্বাহ করা লাগবে, সেক্ষেত্রে বলবো আসুক। কিন্তু আমার আমার মানে প্রেক্ষাপটে মনে হয় যে এই কোম্পানিতে যে এই চাকরিটা আমরা করি, আসলে এই কাজটা আসলে
এখন আমাদের রক্তের গরম আছে, জি। আমরা কাজটা করতে পারতেছি। কিছুর জন্য বাইক চালানো কিন্তু একটা খুব কষ্ট, এক জায়গাতে বসে থাকতে হলে মাজা পিঠের কিন্তু অনেক সমস্যা হয়। আচ্ছা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি এখন রক্ত গরম আছে, 5 বছর 10 বছর চাকরিটা করতেছেন, দেন 5 বছর পরে যখন আপনি আপনার বয়স হবে, আপনার যখন শরীরে কুলাবে না, যখন আপনি চাকরিটা করতে পারবেন না, তখন দেন আপনি দেখা যাচ্ছে উঠতে বসতে আপনার মাঝে সমস্যা হবে। সেক্ষেত্রে আমার মতে এই চাকরি মানুষ করাচ্ছে, আমার মনে হয় যে তার যদি কোনো ইয়া না থাকে, সে অন্য পদ্ধতি বা অন্য কাজে জড়িত হলে সবচেয়ে বেটার হবে। আর যদি তারপরেও তার যদি শখ থাকে, আমরা বলছি না যে কোম্পানি চাকরিটা খারাপ, সেটাও না, সবারই সমস্যা হবে, এটাও কোনো কোনো অপশন নেই, নাও হতে পারে, তাই না? এখন দেখা যাচ্ছে আমি করছি আল্লাহর রহমতে, আমার কাছে এই জবটা আমার কাছে সব কিছুই। এই জবটার মাধ্যমে আমি সব কিছু পাচ্ছি, আমার লাইফে সব কিছুই পাচ্ছি, আমার বাচ্চা কাচ্চার খুশি, বাবা মার খুশি, সব কিছুই কিন্তু আমি এটার মাধ্যমে করতে পারছি। এই জবটা আসলে এমনই একটা জব যে মন দিয়ে যদি কাজ করা হয়, যে মনে করে যে আমি এটা থেকে আমি রুজি রুটি বের করব, আমি সব কিছু এটা দিয়ে আমাকে রুজি রুটি করা লাগবে, এটা দিয়ে আমার এই পরিমাণ অ্যামাউন্ট আমাকে তোলা লাগবে যেন আমি আমার সংসারটা ভালো মতো চালাতে পারি, যদি মন দিয়ে সে কাজ করে, সে অবশ্যই আমি মনে করবো এখান থেকে সাফল্য অর্জন করতে পারবে। তবে আপনি সঙ্গে সঙ্গে এটাও বলছেন যে এটার কিছু রিস্কও আছে, সেটা মাথার মধ্যে রাখা উচিত। যদি আপনার অন্য কোনো অপশন না থাকে তাহলে আপনি এখানে আসতে পারেন। আচ্ছা, আপনি অনেকদিন ধরে, নিজেও তো অনেকদিন ধরে রাইড করে যাচ্ছেন, এবং আপনি বললেন প্রথমের দিকে অনেক বেশি রাইড করতে হতো, লাস্ট 1 ইয়ার আপনাকে এত রাইড করতে হচ্ছে না, আপনাকে ব্যাগও নিতে হয় অনেকখানি। জি জি। এই সব কিছু মিলে আপনার শারীরিক কোনো প্রতিবন্ধকতা বা কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে কিনা? বা মোটামুটি যখন ওই আগের কোম্পানিতে করতাম, তখন তো ব্যাগ ব্যবহার করা লাগতো না, তখন ওই যে এক্সেল 100 গাড়িটা তো মনে করেন সামনে ফাঁকা থাকে, জায়গা পাওয়া যায়, তো ওই জায়গাতে জিনিস রাখে আমরা নিয়ে যেতে পারতাম। যখন এই যে অ্যাপাচি বাইকটা কিনলাম, সেক্ষেত্রে মনে করেন পার্সেল যখন বেশি হয়, তখন আমাদের একটা ঘাড় ব্যাগ আছে, বড় লাল ব্যাগ, সেই লাল ব্যাগও পার্সেল নিয়ে লাগে। আচ্ছা। আর লাল ব্যাগে পার্সেল নিলে কিন্তু হাঁটা যায় না, ব্যাকা হয়ে যায়, শরীরটা ব্যাকা হয়ে, বিশেষ জন্য ওয়েট থাকে তো ওয়েটের পিছনেতে চাপ দেয়, এর থাকলে তো পড়ে যাবে, তখন নিজের সামনের দিকে ঝুল দিয়ে রাখতে হয়, ঝুল দিয়ে রেখে তখন কাজ করা লাগে। এই কাজ করতে কিন্তু আমার মোটামুটি মাঝে সমস্যা হয়ে গেছে। এটা কি রাইড করার সময় আপনাকে ঝুঁকে থাকতে হয়? জি, রাইড করার সময় তো থাকতে হচ্ছে বিশেষ যে পিছিয়ে ব্যাগ থাকছে, সাইডে ব্যাগ, একটা ওয়েট আছে গাড়িতে, 200 কেজি গাড়ির একটা ওয়েট আছে, দেন পার্সেলের ওয়েট আছে, সব কিছু ওয়েট মিলিয়ে কিন্তু বাইকটা কন্ট্রোল করতে হয়। আর দূরে যেতে হয়, অতগুলো রানিং করতে হয়, অত জিনিসগুলো রানিং করা মানে খুব কষ্টকর। তারপরে এই মনে করেন বাইকে যখন আমি পিঠে মানে ইয়েগুলো নিতাম আর কি, ব্যাগে করে পার্সেল নিতাম, নেওয়ার কারণে অনেক আমার মাজার সমস্যা হয়েছে, পিঠে সমস্যা হয়েছে। এই কারণে আমি মোটামুটি যখন এই শহরে ঢুকলাম, বাইরে যখন যেতাম, তখন আমাকে ঘাড়ে নিতে হতো, মানে ছিল না, কোনো উপায় ছিল না। শহরে ঢোকার পরে আমি তখন করছি আর কি, বাইকে ঘাড়ের ব্যাগটা নিয়ে বন্ধ করছে, যে আমার সমস্যা হওয়ার কারণে। তখন 3টা ব্যাগ, মানে পলিথিন ব্যাগগুলো বড়গুলো, ওগুলো ব্যবহার করি। 3টা ব্যাগ, একটা হ্যান্ডেলে নিই, একটা হ্যাঙ্গার আছে, আর পিছনে অ্যাপাচের তো যে শিংয়ের মতন আছে, ওখানে একটা ঢোকানো যায়। তো 3টা ব্যাগই আমি ব্যবহার করি। যদি পার্সেল আরও বেশি হয়, দেখা যাচ্ছে না, তখন আমি পার্সেলগুলো কিছু থুয়ে যাই অফিসে, সেকেন্ড টাইমে আবার এসে নিয়ে যাই, ডেলিভারি করি। আপনার কথা শুনে আরেকটা আমার বিষয় মাথার মধ্যে আসছে, সেটা হচ্ছে এত ওয়েট নিয়ে এত কিছু ম্যানেজ করে বাইক চালানোটাও অনেক বড় একটা পরীক্ষার একটা বিষয়। সেক্ষেত্রে একজন রাইডার হিসাবেও তো অনেক দক্ষ হওয়া দরকার। অবশ্যই অবশ্যই। কিসের জন্য? এই কন্ট্রোলটা আসলে হলো, যে পরিমাণ জিনিস থাকে বা ওয়েট থাকে, সেই বাইকটা যদি সে কন্ট্রোলভাবে না চালাতে পারে, সেখানে একটা দুর্ঘটনা ঘটবে, এটা স্বাভাবিক। কিসের জন্য? এই রোডে মনে করেন আমরা যেহেতু বাইরে যাই, সেক্ষেত্রে কিন্তু রোড অনেক জাম, একদম হাইওয়ে রোড, বড় গাড়ি ঘোড়া সবসময় চলাচল করে, খুব রিস্ক। আমার এই কথা বলতে গেলে আমার একটা লাইফের একটা কথা বলি, সেটা হলো আমি যখন চাপাই যেতাম আগে, যখন কোম্পানি, তো বাইক নিয়ে আমি ব্যাক করছিলাম, মেবি ডেলিভারি করে শেষ করার জন্য। আমি মানে কি মনস্কতা হয়ে গেছিল, আমার বাইকের সামান্য 2 আঙ্গুল কি 3 আঙ্গুল ফাঁক ছিল, আমার পাশ দিয়ে বাস গেছে, তাও 100-120-এর স্পিডে। আমি যদি একটু একটু যদি হ্যান্ডেল এদিক ওদিক লড়তো, আমার মনে হয় সেদিকে আল্লাহ কি হতো, আসলে আমাকে আল্লাহ সেদিনকে নিজে হাতে নিজে আমাকে বাঁচিয়ে দিয়েছে। আমি ওই ঘটনা হওয়ার পরে আমি বাইক নিয়ে এক সাইডে দাঁড়াই, মানে যেটা চাপাই রোডটা, আমি মোটামুটি 1 ঘন্টা আমি আমার মুখ দিয়ে কথা বার হচ্ছিল না, এমন এতটাই আতঙ্ক হয়ে গেছিলাম। আমার লাইফে বাইক নিয়ে ওই একটা বড় আতঙ্ক হয়েছিল, ওই বাইক নিয়ে আমার ওই যেতে লেগে। তারপর থেকে আমি বাইক তো সাবধানে চালাই। এর আগে আমি যখন এই যে বাঁকাতে যেতে লেগে আমার একটা ভিডিও করেছিলাম, মানে আমরা 2 জনের কাজ যাচ্ছিলাম একসাথে, তো এমন পরিমাণ পার্সেল নিয়েছিলাম, ঘাড় ব্যাগ আছে, সাইডে একটা আছে, হ্যান্ডেলে একটা আছে, পিছনে একটা আছে, মোট 4টা ব্যাগ, কোলের উপরে আছে, টাঙ্কির উপরে আছে, দেন এপারে হ্যান্ডেলে আছে।
আমি খালি বাইকটা এইভাবে ধরে রেখে গাড়ি চালিয়ে যাচ্ছি। আমার একটা ফ্রেন্ড ভিডিও করেছিল পিছ থেকে, তো ভিডিওটা দেখার পরে মানে যেই দেখে বলে কিভাবে সম্ভব, কিভাবে কি নিয়ে গেলি, মানে এত পরিমাণ ওটা আমি গাড়ি বেশি জোরে চালাতে পারছি না। আচ্ছা 20-30 আমি স্লো করে মানে জোরে চালালেই পড়ে যাবো কোনো রকমে যাচ্ছে আমি। কোনো মতো আমি কিসের লাগে আমি এখান থেকে আমি যখন অফিস থেকে আমরা যখন পার্সেল নিয়ে বের হই, পার্সেলটা নিয়ে বের হলে তখন তো 40টা থাকে, যখন আমি আস্তে আস্তে স্টপেজগুলোকে দেখতে পাবো না পার্সেল কিন্তু কমতে থাকবে। দেন আমি পার্সেলটা কোনো মশলা আমি মনে করেছি যে এখান থেকে আমার কাটাখালি প্রথম স্টপেজ, ওখানে যে আমার 15-20টা পার্সেল আছে, ওখানে যেহেতু পার্সেল কিনে যেহেতু দিয়ে দিলে তখন আমি জিনিসটা আমি হালকা হয়ে যাব। কষ্ট করে 20 কোনো মতো নিয়ে যেয়ে ওখানে পার্সেল দিয়ে আমি আস্তে আস্তে হালকা হই এরকম করে। আচ্ছা প্রথমের দিকে যখন অফিস থেকে বেরোয় তখন বেশি চাপ থাকে, যখন আস্তে আস্তে কাজগুলো করতে তখন হালকা হয়ে যায়, তখন আর কষ্টটা হয় না। আচ্ছা আরেকটা জিনিস আমাকে বলেন, আপনি যেমন যে হাইওয়ের কথা বলছেন, রোডে তো এমনিও গাড়ি ঘোড়া অনেক, সেই ক্ষেত্রে সেফটি মেনটেনের ক্ষেত্রে আপনারা কতটা সচেতন বা আপনি কতখানি সচেতন? হেলমেট পরা হোক, গ্লাভস পরা হোক, জুতা পরা হোক, বাইক চালানোর ক্ষেত্রে? বাইক চালানোর ক্ষেত্রে সেফটিটা অবলম্বন করা খুবই উচিত। কিসের জন্য? দুর্ঘটনা কোনো সময় বলে আসে না। আপনি আপনার দিক দিয়ে ঠিক আছেন, আপনি সুন্দরভাবে সবকিছু ঠিক করে থাকেন, আরেকজন এসে আপনাকে মেরে দেবে কোনো গ্যারান্টি নেই। আপনি সাবধানতা, আপনি একদম পারফেক্টভাবে গাড়ি চালাচ্ছেন, কোনো আপনার নাই, ল্যাকিংস নাই, কিন্তু আরেকজন আপনার মনে করতে মারা দিল, আপনার কোনো দোষ না, আপনাকে মেরে দিলে আপনি কী করবেন? সেই জন্য মনে করবো সবসময়তে যে নিজের বডিয়াটা নিজের করা উচিত। আপনি তো সবসময় হেলমেট? জি, আমি সবসময় হেলমেট পরে থাকি। এই হেলমেট পরিধান করে এতখানি যে আপনি রাইড করেন, আপনার কোনো সমস্যা ফিল হয় নাকি? আপনি কি এটা মনে হয় যে না এটা আমার সুরক্ষা দিচ্ছে, আমাকে এটা পড়তেই হবে? সুরক্ষা তো অবশ্যই দিচ্ছে, সুরক্ষা দেওয়ার জন্য আমাকে হেলমেটটা পরা লাগবে। আর দেন হেলমেট পরে থাকলে সবসময় তো মনে করেন, আর আরেকটা সমস্যা হলো যে আমি হেলমেট পরে আর ফোনটা আমার সবসময় এই কানে বারবার বার করতে হয়, ফোন দিতে হয়, বার করতে ফোন দিতে হয়, এখানে রাখি। হাতে করে ফোন দিয়ে তো বাইক চালানো সম্ভব হয় না। আর এক জায়গায় দাঁড়িয়ে থেকে বাইক থামিয়ে ফোন দিতে লাগলে টাইম কিন্তু অনেক এখানে নষ্ট হয়। সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, রানিংয়ে স্টার্ট দিয়ে দিলাম, একটা কাস্টমারের নাম্বার তুলে কানের ভিতরে ঢুকে দিলেন, হ্যাঁ ভাইয়া আপনি বা আপু আপনি কোথা থেকে নেবেন পার্সেলটা? এখানে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বেরোন, এই যে আমি চলে আসছি। আচ্ছা, বাইকটা হেলমেটটা থাকলে মোবাইলটা এখন রেখে আমার কাজ করতে সুবিধা হয়। তাহলে এই ক্ষেত্রে আরেকটা বিষয় চলে আসে, মোবাইলে বাইক রাইড করে কথা বলা তো এমনি আসলে আইনগত না, মানে কি বলা যায়, ঠিক না। আচ্ছা, সেই ক্ষেত্রে কি আপনাদের অন্য কোনো কমিউনিকেশনের যদি কোনো একটা মাধ্যম থাকতো, যেমন অনেকে রাইডাররা কমিউনিকেটর ব্যবহার করে বা কোনো কিছু ব্যবহার করে, এরকম ধরনের কোনো কিছু আপনারা চিন্তা করেন কিনা বা আপনি চিন্তা করেছেন কিনা? আমাদের কোম্পানির অনেকজনেই ওই হেডফোন ব্যবহার করে, সেক্ষেত্রে ওর সুবিধা, আমার কাছে সুবিধা কিন্তু এই মোবাইলটা এখানে ঢুকিয়ে আমার সুবিধা সবচেয়ে বেটার, আমার কাছে সুবিধা মনে হয়। অনেক আমারও ইয়াতে অনেকজনে করে আর কি। রাজন ভাই, আপনার গল্প শুনছিলাম, আপনি কতখানি পরিশ্রম করেন সবই শুনছি, এবং আমাদের এই পরিশ্রম আমরা যাই করি না কেন সব কিছুর পিছনে কিন্তু যে উদ্দেশ্যগুলো থাকে তার মধ্যে প্রধান উদ্দেশ্য হচ্ছে ফ্যামিলিকে ভালো রাখা। তো আমি আপনার এই বিষয়টা একটু জানতে চাই যে আপনি এত পরিশ্রম করছেন, আপনার মাশাআল্লাহ একটা বাচ্চা আছে ছোট, তার নিজস্ব আপনার চিন্তাও আছে তাকে ঘিরে, আপনার বাবা মাকে ঘিরে সব কিছু মিলে। তো আমি যেটা জানতে চাচ্ছি, আপনি সামনে নিজেকে কিভাবে দেখতে চান আর আপনার ফ্যামিলিদেরকে আপনি কিভাবে দেখতে চান? আপনার ইচ্ছাটা আসলে কি? ফার্স্ট অফ অল টার্গেট হলে আমার বাসাটা করা, বাসাটা করে দিতে পারলে আমার বাচ্চাটা ভবিষ্যৎটা কিছু চিন্তা করা লাগবে না। কিছু আমাদের লাইফটা মোটামুটি আমার বাবার লাইফে চলে গেছে, আমাদের লাইফে মোটামুটি যাওয়া যায় ভাব আর কি। আমার বাচ্চাটা যেন ঠিক মতো আমার বাসাটাতে একটা কর্ম যদি ভালো মতো মিলিয়ে দেয় বাচ্চাটা, সে যেন ভালো মতো থাকতে পারে। সেই জন্য আমার মেন টার্গেট এখন হচ্ছে আমার বাসাটা করা, আমার পরিবারকে যেন একটা লাস্ট ফিনিশিং আমি যেন আমার পরিবারকে ভালো রাখতে পারি, কি সব কিছু আমার বাসাতে কিছু না হলেও যেন বাসাটাতে ছাদের নিচে যেন থাকতে পারে আর কি সুন্দর করে। তারপরেও মনে করেন যে আমার ইচ্ছা আছে, আমার বাবা যে এখন মোটামুটি আমাদের একটা যে দোকান আছে ওই হোটেল আর কি, ভাজা পোড়ার, বিকালবেলা ভাজা পোড়া করে দুপুরের পর থেকে। তো আমার চিন্তা ভাবনা আছে যে আমি যদি আর একটু ভালো কিছু করতে পারি, আসলে এখন যে স্যালারিটা পাই আসলে এই স্যালারি আমি আমার সংসার চালাতে পারবো আমি একাই। তারপরেও এই যে আমার মাথায় একটা চাপ আছে যে আমাকে বাসা করা লাগবে, সেক্ষেত্রে এখন আমি আমার বাবাকে বলতে পারছি না যে আপনি দোকানটা বন্ধ করে দেন, কষ্ট করতে হবে না, এখন আমি আপনাকে খাওয়াতে পারবো। আমি এই বাসাটা করে নিতে পারলে দেন আমি আমার কর্ম করে আমার বাবাদেরকে বলবো যে রিল্যাক্স করে দেন, আপনি বুঝতে পারেন। আপনি চান হচ্ছে আপনার পরিশ্রম যতই হোক আপনার ফ্যামিলি যেন ভালো থাকে। আমি দিনরাত উদ্ধার করে আমি পরিশ্রম করবো, সমস্যা নেই। আমার ছেলের জন্য, বাবা মার জন্য আমি পরিশ্রম যতটুকু করা লাগবে তার বেশি করব। আমার বাবা মা যেন, আমার বাচ্চাটাকে নিয়ে সবাই যেন আমার সুখে শান্তিতে থাকতে পারি, আমার কষ্ট হোক, এটা হলো বড় আমার। আপনার বাচ্চার ফিউচারটা আপনি জি এভাবে চাচ্ছেন। তো আমরা আশা করি ইনশাআল্লাহ আল্লাহ আপনার পরিশ্রমের সফলতা অবশ্যই দিবে।
এবার যে বিষয়টা নিয়ে একটু জানতে চাইবো, আবার একটু বাইকে ফিরে আসি আমরা। জি আপনার বাইকটাই সব কিছু, ঠিক না? তাহলে সেই বাইকটাও কিন্তু মজবুত হওয়াটা দরকার, অথবা আপনার হচ্ছে নিজস্ব কিছু নিশ্চয় চাহিদাও থাকবে যে বাইকের ব্যালেন্স বা বাইকের যদি মাইলেজ, যেহেতু আপনি অনেক চালান তাহলে সেক্ষেত্রে মাইলেজও একটা ফ্যাক্ট। তো সব কিছু বিবেচনা করে আপনার এই জবের জন্য কি ধরনের বাইক হলে ভালো হয় আপনি মনে করেন? মানে কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকলে আপনার জন্য এই বাইকটা ভালো? বাইক আসলে আগে যখন বেশি রানিং করার ক্ষেত্রে সেক্ষেত্রে মাইলেজ বেশি যায় এরকম বাইকটা নিলে কোম্পানির জন্য মানে নিজের জন্য সাশ্রয় হবে, বিশ্বের জন্য সব কিছুর জন্য। বড় বাইক ব্যবহার করলে কিন্তু বেশি তেল লাগবে, মাইলেজ কম দেবে, সেক্ষেত্রে কিন্তু একটা বড় অ্যামাউন্ট যাবে। আর এখন আসলে আমি যখন প্রথমে আসলে আমার শখ ছিল কি যে আমার কিন্তু এই কোম্পানির জন্য ছোট বাইকগুলোই সবচেয়ে বেটার আর কি, যেগুলো তেলের সাশ্রয় বেশি যায়, এই চাকরির জন্য এটাই বেটার। মাইলেজ যেমন বেটার যদি দেয় সেটা ভালো, প্লাস কন্ট্রোল, কমফোর্ট এবং জায়গা আছে, মানে জিনিসপত্র নিয়ে খুব সহজে মুভ করা যায়, এরকম বাইক হলে আপনাদের জন্য বেটার। আমাদের কাছে আমার প্রেক্ষাপটে যে XL100 যে গাড়িটা আছে, জি XL100 গাড়িটা ডেলিভারি করার জন্য উত্তম একটা গাড়ি আমি যা মনে করি। কিসের জন্য? এই বাইকটা এমনই একটা বাইক, মাইলেজও কিন্তু ভালো দেয়, গাড়িটা কিন্তু হেভি হার্ডি গাড়ি। আচ্ছা, মানে জিনিসপত্র অনেক পরিমাণ ওয়েট নিতে পারে। আর ওটা পজিশনটা এমন কিছু সামনে ফাঁকা আছে, তো সামনে দেখা যাচ্ছে একটা বড় ব্যাগে পার্সেল নিয়ে নিলে তার ঘাড়েও নেওয়া লাগছে না, তার করা লাগছে না, সবকিছু একটা সাশ্রয়ভাবে হয়েছে। আবার তারপরে তেল সাশ্রয়টা সে ভালো পাচ্ছে। টিভিএস গাড়িটা আমার জন্য বেটার মনে হয় যে ডেলিভারি কুরিয়ারের জন্য বেটার। বাইক নিয়ে যখন কথা বলছি তো নিশ্চয়ই আপনার এখন তো বাইক একটা ইউজ করছেনই টিভিএস এর, তো সঙ্গে সঙ্গে নিশ্চয়ই আপনার একটা স্বপ্নেরও বাইক আছে, একটা ইচ্ছাও আছে। তো সেক্ষেত্রে আপনি যদি বলতেন আপনার স্বপ্নের বাইকটা কি, মানে আপনি কোন বাইক নিতে চান, সেটা ডেলিভারি রিলেটেড হইতে হবে ব্যাপারটা তা না, নিজের পছন্দ হতে পারে। সেক্ষেত্রে আমার পছন্দ আছে R15। আচ্ছা, ইয়ামাহা কোম্পানি R15টা আমার শখের বাইক। আসলে এটা তো আসলে সবার সাধ্যমতো আসে না, সবাই চালাতে পারে না। আর এটা তো মনে করেন দিয়ে কর্মক্ষেত্রেও এটা দিয়ে কর্ম আসলে করা সম্ভব না। এটা আসলে শখে থাকবে, মানে মানুষ স্বাভাবিক চলাফেরা করার জন্য এটা আসলে এই বাইকটাও। আপনার R15 এর কি দেখে ভালো লাগে, মানে কেন আপনার পছন্দ হলো? R15 এর আসলে মানে বডির স্ট্রাকচার, মানে ডিজাইনটা দেখতেই আমার ভালো লাগে আসলে, এর জন্যই আমার পছন্দের বাইকটা এটা। আপনি কখনো চালিয়েছেন R15? চালাইছি। তো চালিয়ে আপনার কেমন লেগেছে? এটার ইঞ্জিন বা রান করা সবকিছু মিলে খুবই ভালো লাগছে। তার মানে আপনার স্বপ্নের বাইক হচ্ছে R15 বাইক। জি রাজন ভাই, এতক্ষণ তো আমরা অনেক গল্প করলাম, আপনার পরিশ্রমের কথা জানলাম, শুনলাম। এবার হচ্ছে কুইজের পালা। আমরা আপনাকে 5টা প্রশ্ন করব, 5টা প্রশ্নের যদি আপনি সঠিক অ্যান্সার দেন তাহলে আপনার জন্য এই গিফট। ওকে, তো আমরা শুরু করি। প্রথম কোশ্চেন, রাজশাহীর যে বাইপাসের মোড়, ওইখানে একটা চত্বর আছে। জি। তো চত্বরটা অনেকেই ঘোড়া চত্বর বলে, তবে এটার একটা নাম আছে, সেই নামটা কি? এটাকে আসলে ঐতিহ্য চত্বর বলে আর কি। ঘোড়া চত্বর নামে সবাই চিনে, কিন্তু এটার নাম হলো ঐতিহ্য চত্বর। অ্যাবসলিউটলি রাইট। এবার দ্বিতীয়টাতে চলে যাই। অবশ্যই। আমরা জানি যে আপনি হচ্ছে অ্যাপাচি RTR বাইক ব্যবহার করছেন। জি। তো প্রশ্ন হচ্ছে অ্যাপাচি RTR কোন ব্র্যান্ডের বাইক? অ্যাপাচি RTR টিভিএস ব্র্যান্ডের বাইক। জি। রাইট, বেশ ভালোই আগাচ্ছেন আপনি। এবার 3 নম্বর প্রশ্নে আসি। আপনি নিজে পাঠাওয়ে জব করছেন, টি শার্টটাও পাঠাওয়ের পরে আছেন আলহামদুলিল্লাহ। আপনাকে বলতে হবে পাঠাও কবে প্রতিষ্ঠিত হয়? পাঠাও স্থাপিত হয় 2015 সালে। 2015 সালে স্টার্ট হয় আর কি। আচ্ছা, হ্যাঁ অবশ্যই তাই। 2015 সাল থেকেই পাঠাও আসলে তাদের যাত্রা শুরু করে, এবং পাঠাও প্রথমে হচ্ছে রাইড শেয়ারিং দিয়ে শুরু করলেও এখন পাঠাওয়ের আপনার যেমন কুরিয়ারে আছে, এভাবে পাঠাওয়ের বেশ কিছু সার্ভিস প্রচলিত আছে। 4 নম্বর, আপনি আমাদেরকে বলেছেন আপনার স্বপ্নের বাইক হচ্ছে R15। জি। আমার প্রশ্ন হচ্ছে R15 কত সিসির বাইক? R15 155 সিসি। 155 সিসির বাইক। ইনশাআল্লাহ আপনার যেন R15 আল্লাহ কেনার তৌফিক দেয়, আমরা এই দোয়া করি। 5 নম্বর, বর্তমানে তো আমরা দেখছি ওয়ার্ল্ড কাপ চলছে, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। বাংলাদেশ ভালো খেললো, আবার লাস্টে এসে আমাদেরকে হতাশাও করলো। তো আর রাজশাহী কিন্তু ক্রিকেটের জন্য বিখ্যাত, আপনি জানেন নিশ্চয়ই। তো বলতে হবে রাজশাহীতে অবস্থিত একটা বিভাগীয় স্টেডিয়াম আছে, ক্রিকেট স্টেডিয়াম, তার নাম কি? হ্যাঁ, শহীদ HM কামরুজ্জামান স্টেডিয়াম, যেটা আমাদের তেরোখাদিতে উপস্থিত। তো খুবই সুন্দর ভাই, আপনার রাজন ভাই, আপনি 5টা কোশ্চেনেরই সঠিক অ্যান্সার দিয়েছেন। আমাদের পক্ষ থেকে আপনার জন্য এই গিফট। ধন্যবাদ ভাইয়া। আমি আসলে আপনারা আমাদেরকে একটা গিফট দিলেন কুইজের মাধ্যমে,
আমিও আপনাদের জন্য একটা গিফট নিয়ে আসছি আসলে। এই টি শার্ট একটা নিয়ে আসছি। এই টি শার্টটা আসলে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই টি শার্টটা যখন আমাদের কোম্পানিতে ঢুকি তখন আমাকে দিয়েছিল। এই টি শার্টটা আমি মোটামুটি বছরখানিক ইউজ করছি আর কি। এই টি শার্টের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে আর কি। এই কারণে আমি চাচ্ছি এই টি শার্টটা আমি আপনাদেরকে গিফট করব। আমরা খুবই সম্মানিত যে আপনি আপনার এই মূল্যবান সময়ের সঙ্গে সঙ্গে আপনার এই স্মৃতি বিজড়িত টি শার্টটা আমাদেরকে দিচ্ছেন। তো এর সাথে সাথে আমরা চাইবো আপনি আপনার মূল্যবান সিগনেচারটাও যদি আপনার এই টি শার্টে দিয়ে রাখতেন ভালো হতো, এবং আমরা বিশ্বাস করি আপনার এই টি শার্ট ভবিষ্যতে যারা আমাদের স্টুডিওতে আসবেন সম্মানিত গেস্ট এবং অনেক বাইকাররা যারা দেখবেন আজকে, তারা সবাই অনুপ্রাণিত হবে পরিশ্রম করার ব্যাপারে, মানসিকতার ব্যাপারে, দৃঢ় মানসিকতার ব্যাপারে। তো প্লিজ আপনি যদি আপনার সিগনেচারটা দিতেন। সেফটিকে প্রমোট করার উদ্দেশ্যে এসিআই মোটরসের পক্ষ থেকে নোল্যানের এই সুন্দর হেলমেটটা আমাদেরকে দেওয়া হয়েছে, যেখানে আমরা আমাদের যে সম্মানিত গেস্টরা আছেন আমরা তাদের সিগনেচারটা এই হেলমেটে নিয়ে থাকি। তো রাজন ভাই, আপনিও যদি কাইন্ডলি আপনার মূল্যবান সিগনেচারটা আমাদের এই হেলমেটে দিতেন। থ্যাংক ইউ রাজন ভাই, আপনি যে এত ব্যস্ততার মাঝখানে আমাদেরকে সময় দিয়েছেন সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আপনার প্রতি আমাদের যে ভালোবাসা, শুভকামনা, এই সব কিছু আমরা এই কাঠের প্রেমে বন্দি করার চেষ্টা করেছি, এটা আপনার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও আমাকে সম্মান দেওয়ার জন্য। আসলে আমি আমার লাইফে ফার্স্ট এরকম কোনো মানে অনুষ্ঠানে আসলাম আর কি। আমিও ভাবিনি কোনো দিন যে আমি এরকম কোনো দিন এরকম সিচুয়েশনে পড়বো। আপনাদেরকে অনেক ধন্যবাদ, এই কোম্পানিকে অনেক আমাকে সবাইকে অনেক ধন্যবাদ যে আমাকে এত বড় একটা মানে দেওয়ার জন্য। মানে কি আর বলবো, আসলে ভাষায় আমি বলতে পারছি না। আসলে ফার্স্ট টাইম তো আসলে এরকম তো কোনো সময় কোনো দিন হয়নি। তবে অনেক অসংখ্য ধন্যবাদ আপনাকেও ভাইয়া, আপনাদের টিমকে সবাইকে ধন্যবাদ আমাকে এই উপহারটা দেওয়ার জন্য। আসলে আমরা বিশ্বাস করি যারা পরিশ্রমী এবং যারা আপনার মতন এত ডেডিকেটেড নিয়ে ফ্যামিলির জন্য সবার জন্য পরিশ্রম করে যাচ্ছে, তাদেরকে সম্মান করতে পারাটাও অনেক সম্মানের। তো সেই জন্য আপনাকে যতটুকুনি হোক, যেভাবেই হোক না কেন, আমরা যে আপনার সঙ্গে কথা বলতে পেরেছি, আপনার বিষয়টা তুলে ধরতে পারছি আজকে আমরা এটাতে অনেক আনন্দিত। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে বা যারা বাইক দেখছেন, অনেকে বাইক চালাচ্ছে, আর সব কিছু মিলে আপনি যদি কিছু বলতে চান আমাদের ভিউয়ার্সদেরকে, আপনি যদি চান। সবাইকে আমি বলবো আসলে যে আসলে বাইকটা সবার কাছে এক একজনের কাছে এক এক রকমের বাইক, ঠিক আছে। কারো কাছে শখ, কারো কাছে কর্ম, কারো কাছে মানে প্রয়োজন। সে মানে বাইক যে যেরকম করে তার লাইফে তৈরি করে নেয়। আমার কাছে যেরকম, আমার কাছে বাইকটা আমার কাছে আমার কর্ম। কিসের জন্য অনেক মানুষের কাছে আছে যারা আসলে বাবার টাকা পয়সা আছে, তাদের কাছে তো বাইকটা তার কাছে শখ, সেই বাইকটা নিয়ে ঘুরবে, দূরে বেড়াতে যাবে বা কোথাও রাইড করতে যাবে। কিন্তু আমরা তো সেটা না, আমাদের কাছে এটা হলো আমাদের কর্ম। এই বাইক দিয়ে আমাদেরকে কর্ম করতে হয়। মানে বাইক না থাকলে আমার কর্ম বন্ধ। সেক্ষেত্রে আমরা চাইবো সবাই সুখে থাকুক, সবার জায়গাতে সুখে থাকুক, সবাই সবার মতে সাধ্য মতো যেন ভালো থাকে, সে দোয়া করি সবাইকে। সবাই যেন মানে কি বলবো আর কি, আসলে বাইক নিয়ে আসলে খুশি থাকে আর কি। মানে সবাই যেন সতর্কতার সঙ্গে বাইক চালায়, এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় বিষয় হলো আসলে সতর্কতা। কিসের জন্য? একটি দুর্ঘটনা পরিবারের জন্য অকাল ঘটনা হয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই যেন সাবধানতা অর্জন করে যেন বাইক চালাই। আসলে বাইক জিনিসটা আসলেই খুবই খারাপ জিনিস একটা। সেহেতু সবাই সাবধানতা অবলম্বন করে বাইক চালাবেন এবং চেষ্টা করবেন যে মানে দ্রুত, মানে কোন যে কাজটা দেখা যায় আধা ঘন্টা লাগবে, সেটা আপনার দরকার হলে 40 মিনিট লাগুক বা 50 মিনিট লাগে সেই জায়গাতে আপনি একটু 10 মিনিটের জন্য নিজের ক্ষতি করেন না, আপনি 50 মিনিট লাগিয়ে যান, তার নিজের সেফটিটা বজায় রাখেন। রাজন ভাইয়ের যে কথাটা বলছিল সর্বসাকুল্যে, সেটা হচ্ছে বাইক চালানোর ক্ষেত্রে অবশ্যই সেফটি এবং সতর্কতা বজায় রাখা দরকার। তো আমরাও সবসময় আপনাদেরকে বলি, এবং আমি তো প্রত্যেক এপিসোডেই বলি, যে সময়ের চাইতে কিন্তু জীবনের মূল্য অনেক বেশি। তাই বি সেফ এবং রাইড সেফ। এবং আরও একটা বিষয় আমি আপনাদেরকে বলি, আজকেই ছিল আমাদের সেকেন্ড সিজনের এমপি স্টুডিওর সেকেন্ড সিজনের লাস্ট এপিসোড, যার আজকে আমাদের উপস্থিত ছিলেন রাজন ভাই। আশা করি আমরা নতুন যে সিজনটা শুরু করব, সেই সিজনে আরও নতুন নতুন বাইকারদের গল্প
আপনাদের পরামর্শ অনুযায়ী নতুন নতুন ডাইনামিক আরও কিছু ইনক্লুশন আমরা করার চেষ্টা করব, যা আপনাদেরকে ইনশাআল্লাহ বিনোদন দিবে। এবং সর্বোপরি আমরা যেটা বিশ্বাস করি যে তথ্য তুলে ধরা, সেই তথ্য তুলে ধরতে সক্ষম হব যা আপনাদেরকে আরও সাহায্য করবে, সহযোগিতা করবে তথ্য দিয়ে, তথ্যের মাধ্যমে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।